মাননীয় প্রধানমন্ত্রী পুরাপুরি মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে ছেঁকে ধরে আছে মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থা হচ্ছে এরকম। মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থা এরকম। উনি চীন থেকে আসছেন, এখন পর্যন্ত কোনো চুক্তি করতে পারেননি। কেন? এই ক্রমশ রয়ের থ্রেটে যখন ইন্ডিয়া পারতেছে না, তখন আমেরিকাকে ডেকে আনতেছে। সবার আগে বাংলাদেশ বলছে, আপনি গেছেন, ঘুরে আসছেন, তিস্তা ব্যারেজ কোথায়? আমার তিস্তা ব্যারেজের কাজ প্রশাসনের রন্ধে রন্ধে। মহাসচিব কি বলল? আগেও যা চলছে এখনও তাই চলতেছে। পুলিশে নিয়োগ দিতে পারছেন না? পারেননি। সব জায়গায় দলীয় লোকদেরকে দিচ্ছেন। আচ্ছা, ভালো কথা, দেশ ভালো চালানোর জন্য। আপনি প্রতিদিন 600 কোটি টাকা করে ছাপায়া যে চালাচ্ছেন, জিনিসপত্রের দাম যে জায়গায় চলে গেছে, প্রতিটা দিন মিডিয়া কি করতেছে? জামাত এবং বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। এই বিভেদ সৃষ্টি করলে কে লাভবান? ইন্ডিয়া লাভবান, আওয়ামী লীগ লাভবান। এই সিম্পল জিনিসটা আপনি বুঝতেছেন না। আপনার চারপাশে যাদেরকে বসায় রাখছেন, এটা আমি কেন বললাম এত কষ্ট নিয়ে, যে আপনার চারপাশে যাদেরকে বসায় রাখছেন তারা ভাই এই মাকড়সা। আপনি এখনো মাকড়সাকে চেনেননি। আমি প্রথম দিন থেকে বলতেছি, আপনি আপনার শত্রু মিত্র চেনেন। শত্রু মিত্র না চিনলে, আপনার বাবা কিন্তু এই দেশের জন্য জীবন দিচ্ছেন। আমরা চাই না আপনাকে ওই জীবন দিতে হোক, কিন্তু যে সার্কেলের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, অলি সাহেব ঠিক কথাই বলছেন। অলি সাহেব কত ভালোবাসে আপনাকে, সন্তান তুল্য। বলছেন কখনো ঢাকার বাইরে রাত্রি যাপন করেন না। আমরা আপনাকে ভালোবাসি, সেই জন্য বলতেছি আপনার চারিদিকে যে সার্কেল আছে, এই সার্কেল থেকে বের হয়ে আসেন। আমাদের সবার লক্ষ্য এক, ইসলামী জাতীয়তাবাদ। আমাদের সবার লক্ষ্য এক, ইসলামী জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ না। আর ভারত ছাড়া আমরা চলবো, ভারত আমাদেরকে ছাড়া চলতে পারবে না। দয়া করে চায়নার সাথে এই যে প্রস্তাব দেওয়া হয়েছে, রেঙ্গুন হয়ে চায়না পর্যন্ত যে রোডম্যাপ দেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন করেন। সামরিক শক্তি ফিরিয়ে আনেন। চুপ্পুকে বিচারের আওতায় নিয়ে আসেন। খালি বললে হবে না বিচার করব, বিচার নিড টু বি, মানে এটাকে দেখাতে হবে। আপনি চুপ্পুকে কি সুন্দর গুলশানে রেখে দেওয়ার ব্যবস্থা করলেন, এটা কি হিপোক্রেসি না? সুতরাং এই রয়ের চক্র থেকে বের হয়ে আসে। আজকের জুলাইয়ের সমস্ত শহীদ, আহত এবং জুলাই যোদ্ধা সবাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি, সেটা হচ্ছে এই সংবিধান সংস্কার এবং সংশোধন, এই যে জটিলতা, এই জটিলতা আমাদের সবাইকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিছে। আমি জানি না সরকার, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় অ্যাটর্নি জেনারেল, সমস্ত বিরোধী দলীয় নেতা, জুলাই যোদ্ধারা এটা বুঝতে সক্ষম হচ্ছেন কি না আমি জানি না, কারণ 5 তারিখ এসে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে কোনো ঐক্যমত পৌঁছাতে পারিনি। কেন এই কথা বললাম? জুলাই যোদ্ধাদেরকে একটা ইনডিমিনিটি দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা যুদ্ধ। এই জনযুদ্ধে, এই বিপ্লবে কেবলমাত্র সরকার পরিবর্তন হয়নি, ভারতীয় আধিপত্যবাদের যারা সহকারী ছিল তারা হত্যা হয়েছে, এবং সেই হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞে যারা জড়িত ছিল তারা বিচারের দাবিতে যেমন আমরা সোচ্চার, তেমন এই বিপ্লবে 2টা পক্ষ ছিল। এই 2টা পক্ষে নিজেদের সেলফ ডিফেন্সে বিপ্লবের সময় অনেকেই মারা গিয়েছেন যারা ভারতীয় তাবেদারের সঙ্গী ছিলেন। সো এই যে যারা মারা গিয়েছেন, এবং এখানে অনেককেই অনেক সময় বলে দিয়েছেন, অনেকে, যেমন আমাদের হবিগঞ্জের একটা ভাই একসময় বলেছিলেন যে পুলিশকে মারা হয়েছে। সো এই যে কথাগুলো এসছে, আজকে পুলিশ হত্যা অনেকেই বিচার চাচ্ছেন। সো অনেকেই বলতেছেন জুলাই এটা কোনো বিপ্লব নয়, এটা কোনো অভ্যুত্থান নয়, এবং এই অভ্যুত্থান নয় এর জন্য যেসব পুলিশরা মারা গেছেন, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র কর্মীরা হয়েছেন, তাদের বিচার করতে হবে। সো এই জিনিসটাই আজকে আমাকে খুব চিন্তার মধ্যে নিয়ে এসছে, যে আসলে আমরা আবার একটা ধোঁকাবাজির সম্মুখীন হচ্ছি কি না।
সো এটা বুঝতে গেলে একটু পিছনের দিকে যেতে হবে। সে পিছনের দিকে হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ 1975 সালের 15ই আগস্ট আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী একটি গণ অভ্যুত্থানের মধ্যে সেই সময়ের তাবেদার পুতুল সরকার শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যদের আক্রমণের মুখে, স্পেশালি তখনকার শেখ মুজিবুর রহমান সাহেবের বড় ছেলে এবং তার মেজ ছেলে জামাল এবং কামাল, তাদের অস্ত্রর যে গুলিবর্ষণ, সেই গুলিবর্ষণের মুখে প্রতিরোধ করতে গিয়ে শেখ মুজিবুর রহমানের পরিবার হত্যাকাণ্ডের সম্মুখীন হন এবং সেই সময় দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক সদস্য এদেশকে ভারতের হাত থেকে রক্ষা করার এই পবিত্র মহান দায়িত্বটুকুন পালন করেছিলেন এবং এই পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে এই সমস্ত মুক্তিযোদ্ধা, আবারও বলতেছি, এই সমস্ত মুক্তিযোদ্ধা, মহান বিপ্লবী, আমাদের বীরশ্রেষ্ঠ কর্নেল ফারুক, রশিদ, ডালিমেরা নিজেদের জীবন বিপন্ন করে দেশকে রক্ষার জন্য ভারতের হাত থেকে সেদিন তারা অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান হতে আওয়ামী লীগ সরকার নতুন সরকার গঠন করে এবং খন্দকার মোস্তাক সাহেব সেই পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং খন্দকার মোস্তাক সাহেব 1975 সালের 26শে সেপ্টেম্বর ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স পাশ করেন। এই ইন্ডিমিনিটি অর্ডিন্যান্সের মাধ্যমে সেই সময় দেশপ্রেমিক আমার সেনাবাহিনীর অফিসারদেরকে এবং যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিলেন তাদের কোনো বিচার ভবিষ্যতে করা যাবে না বলে এই অর্ডিন্যান্স পাশ করা হয়। কারণ 75 সালে 15ই আগস্ট, আবারও বলতেছি, স্বাধীনতাকামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাকশালী শাসন ব্যবস্থা এবং ভারতের তাবেদার শেখ মুজিবের হাত থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদেরকে এই ইন্ডিমিনিটি দেওয়া হয়।